জয় জয় শ্রী ঠাকুর মহাশয় নরোত্তম শ্রী লোকনাথ গোস্বামীর শিষ্য প্রিয়তম। জয় জয় নরোত্তম ব্রজের চম্পক মঞ্জুরি লবঙ্গ সুখদাক্ষ কুঞ্জে শিবারোধিকারী। জয় জয় শ্রী রাধা ব্রজ মোহন জয় নবল কিশোর জয় গোপী চিত্ত চোর প্রভু জয় মাখন চোর জয় গোপী চিত্ত চোর প্রভু জয় মাখন চোর। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গৌর হরি 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 নিতাই গৌরাঙ্গ গৌর হরি। बोलिए श्री चैतन्य भागवत की, श्री वृंदावन दास ठाकुर महाशय की। আমাদের এখন থেকে পর্যায়ক্রমে আস্বাদন শ্রী চৈতন্য ভাগবত কথা, তৎসঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃতের প্রয়োজনীয়তা এবং ভাগবতের লীলা কথা, মুখ্যত চৈতন্য ভাগবত গ্রন্থের আস্বাদন। প্রথমেই ভূমিকাতে কিছু পাঠ কথন। কেন চৈতন্য কথা শ্রবণ করব, কেনই বা চৈতন্য ভাগবত কথা শ্রবণ করব? আপনি তো চৈতন্য চরিতামৃতও তো পাঠ করতে পারতেন, আপনি চৈতন্য ভাগবত পাঠ করছেন, কারণ কি? গ্রন্থাকার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, যাকে গৌরাঙ্গ লীলার ব্যাস বলা হলো। কৃষ্ণ লীলার ব্যাস সকলেই জানেন, কৃষ্ণদেব বেদব্যাস। আর গৌর লীলার যিনি ব্যাস, সেই ব্যাস ঠাকুরই পুনরায় এসেছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। চৈতন্য ভাগবত একটি বর্ণনাত্মক লীলা গ্রন্থ প্রধান, বর্ণনাত্মক অর্থাৎ বর্ণনা অনুসারে ক্রম পাচ্ছি। অন্যদিকে শ্রী চৈতন্য চরিতামৃত একটি দর্শন কাব্য, একটি দর্শন গ্রন্থ, বিশেষত গৌড়ীয় বৈষ্ণবে বা বৈষ্ণব জগতে এটি একটি সিদ্ধান্ত গ্রন্থ। সেখানে লীলার সাথে সাথে রয়েছে গৌড়ীয় বৈষ্ণবের সকল দর্শন সিদ্ধান্ত বিচার, বড় কঠিন, সুকঠিন, দুরূহ। তবে চৈতন্য ভাগবত কথা সহজ, সরল, প্রাঞ্জল, মুক্ত হয়ে যায় চৈতন্য ভাগবত কথা শ্রবণে। ব্যাসাবতার ঠাকুর বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত শ্রবণে জীবের চরম মঙ্গল লাভ, এ কথা দিয়েই আরম্ভ হলো আজকের চৈতন্য ভাগবতের প্রবণসারের কথা। এ কথা কি আমার কথা না, এই কথা সাক্ষাৎ বললেন চৈতন্য চরিতামৃত কার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহোদয়। অদ্ভুত ব্যাপার, আপনি ডান পাশে রাখবেন চৈতন্য ভাগবত, বাম পাশে রাখবেন চৈতন্য চরিতামৃত, মাঝখানে রাখবেন শ্রীমদ্ ভাগবত গ্রন্থ, হারিয়ে যাবেন আপনি। এক অজানা আনন্দ, এক অজানা রস অনুভূতির মধ্যে পড়ে যায়। চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত বলা যেতে পারে একে অপরের পরিপূরক।
অথবা একটি আদি আর একটি অন্ত, একটি আদি লীলার বিস্তৃত ব্যাখ্যা আর একটি শেষ লীলার বিস্তৃত ব্যাখ্যা। বড় রহস্য লুকিয়ে আছে চৈতন্য ভাগবতের মধ্যে। সেই বিষয়ে আমাদের দিগদর্শন, সিদ্ধান্ত। প্রথমেই বললেন চৈতন্য ভাগবত কথা শ্রবণ করলে জীবের আত্যান্তিক মঙ্গল লাভ হয়, চরম মঙ্গল লাভ হয়। কেন ভাগবত কথা শুনলে হয় না বুঝি? চৈতন্য চৈতামৃতের কথা শুনলে হয় না বুঝি? অবশ্যই হয়। তবে আগেরটা আগে, আগের জিনিস আগে, যা থেকে চৈতন্য চৈতামৃতের কথা উপাদান স্বরূপ হিসাবে এসেছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ যে গ্রন্থের থেকে অনুপ্রাণিত হয়েছে, সেই গ্রন্থকে আগে বর্ণন করতে হবে, তার লীলা মধুরিমা আগে বোঝা। শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় শ্রী চৈতন্য চৈতামৃত নামক মহাগ্রন্থে আদি লীলা অষ্টম পরিচ্ছেদ, সেখানে তিনি চৈতন্য ভাগবত গ্রন্থের মহিমা বর্ণনা করছেন নিজের কলমে। যদিও মদন মোহন লিখিয়েছে তাকে। কি বললেন? ওরে মূঢ়লোক শুনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাবে জানিবে সকল। বিভিন্ন দিক থেকে, আঙ্গিক থেকে চৈতন্য ভাগবতের মহিমা বিস্তৃতই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা পূর্বের লীলাগুলোতে ভাগবত কথায় যেমন ভাগবতের মহিমা গরিমা আমরা ঘোষণা করেছি, আমাদের দ্বারা শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভাগবতের মহিমা গুণকীর্তন করিয়েছেন। ঠিক এরপর চৈতন্য ভাগবতের গুণগাথা মহিমা, চৈতন্য লীলা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জীব জগৎকে মূঢ় বলে ফেললেন। মূঢ়, মূর্খ। তবে মূঢ় আর মূর্খের মধ্যে একটু পার্থক্য থাকবে। সাধারণত অজ্ঞ, বোধ নেই, তাকে মূর্খ বললেন। কিন্তু যখন মূঢ় বলছেন তার মানে তার মূর্খামি, তার অজ্ঞতা একটি চরম স্তরে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আমাদের ভাষায় বলতে গেলে 10 জন অথবা 100 জনের মূর্খামি, বুদ্ধি, অজ্ঞানতা যে মস্তিষ্কে জন্ম বৃদ্ধি পাচ্ছে, তাকেই বলা হলো মূঢ়। খুব কঠোর ভাবে বললেন মূঢ়। ওরে মূঢ় লোক, ও জগৎবাসী, এইদিকে ধ্যান আছে? কি বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী? কি বলছে? ওরে মূঢ় লোক, অনেকটা কি ভিতরে একটা ক্ষেত রয়েছে। জগৎবাসীর প্রতি একটা ক্ষেত থেকে বলছেন, যেন অতিষ্ঠ হয়ে বলছেন। ওরে মূঢ় লোক শুনো চৈতন্য মঙ্গল। ইতিপূর্বে এখনো পর্যন্ত যারা শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের মহিমা বুঝতে পারেনি, বুঝতে পারেনি, জানতে পারেনি, তাদেরকে বললেন মূঢ়, অথবা শুনেও শুনছেন না। তবে দেখুন, প্রয়োগ করলে একটি শব্দ, চৈতন্য মঙ্গল। ওরে মূঢ় লোক শুনো চৈতন্য মঙ্গল। এ বাবা, আপনি না চৈতন্য ভাগবত কথা বলতে বসলেন, আপনি না চৈতন্য ভাগবতের মহিমা প্রদান করবেন। এ তো দেখি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন শুনো চৈতন্য মঙ্গল। এ বাবা, এটা কি? হ্যাঁ, এখানে দৃষ্টান্ত, এখানে রহস্য, এখানে বিষয় লুকিয়ে রয়েছে। চৈতন্য ভাগবত এই যে নামকরণ, এটি পরে হয়েছে। চৈতন্য ভাগবতের আদি নাম ছিল চৈতন্য মঙ্গল। এই চৈতন্য মঙ্গল গ্রন্থকে
পরবর্তীতে চৈতন্য ভাগবত বলে নামকরণ করা হলো। কেন? একটি গ্রন্থের নামকরণ পরিবর্তনের কিসের প্রয়োজন? তার মধ্যে গ্রন্থীয় বৈষ্ণব জগতে সেই কারণ তুলে ধরছেন। শ্রী চৈতন্য ভাগবতের অপর নাম বা আদি নাম শ্রী চৈতন্য মঙ্গল। সেই সময় সমসাময়িক শ্রী লোচন দাস পদকর্তা শ্রী লোচন দাস ঠাকুর মহাশয়, তিনিও ইতিমধ্যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বিশেষত আদি লীলার পর পয়ার ছন্দে বাংলা ভাষায় গ্রন্থ রচনা করেছেন। সেটির নাম হলো চৈতন্য মঙ্গল। তাহলে দুটি চৈতন্য মঙ্গল কাব্য বাংলা ভাষায় সেই সময় জনসমক্ষে চলে এসেছে। প্রথম চৈতন্য মঙ্গল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, দ্বিতীয় চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর মহাশয়। এখন কি করে বুঝবো কোনটি চৈতন্য মঙ্গল কোনটি চৈতন্য ভাগবত? এই নিয়ে অনেকগুলো কাহিনী রয়েছে। বলতে পারেন জনশ্রুতি, আবার বলতে পারেন কিংবদন্তি, লোকমুখে প্রসিদ্ধ। প্রথম কারণ বা জনশ্রুতি। কথিত আছে একদিন বৃন্দাবন দাস ঠাকুরের নিকট লোচন দাস ঠাকুর এসেছিলেন। তার হাতে রয়েছে বা তার কাছে রয়েছে স্বরচিত চৈতন্য মঙ্গল। সেই সময় বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বৈষ্ণব সমাজে প্রসিদ্ধ, বেশ জনখ্যাতি লাভ করেছেন এবং তার এমনই প্রতাপ যে বাজারে অথবা সমাজে যে কোনো গ্রন্থ নিয়ে আসতে হলে সর্বপ্রথমে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের কাছ থেকে অনুমতি স্বীকৃতি লাগবে। লোচন দাস গ্রন্থ নিয়ে বা গ্রন্থ ছাড়াই গিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের কাছে। ঠাকুর, ও ঠাকুর, কি হয়েছে লোচন? ঠাকুর, আমি চৈতন্য বিষয়ে একটি গ্রন্থ লিখেছি, গ্রন্থ রচনা করেছি, দয়া করে দেখে দিন না, কৃপা করে একটু বিচার করে দিন না, কেমন হয়েছে, সিদ্ধান্ত ঠিক রয়েছে কি? বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় গা করলেন না, কথায় বেশি গুরুত্ব আরোপ করলেন। এই, তোরা নিতাই মানিস না, আবার চৈতন্য কথা লিখিস? দেখুন কব চলে, ও ঘুরে ঘুরে নিতাই, বারবার বলছি নিতাই দিনে ভাই রাধা কৃষ্ণে পাইতে নাই। তো ঘুরে ঘুরে আমাদের নিতাই কাছে আসতেই হবে। অনুরোধ করছেন বারবার, ঠাকুর এই যে চৈতন্য মঙ্গল রূপী এই গ্রন্থ দয়া করে একটু দেখে দিন, ভালো মন্দ। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়ের ভাব, দেখবো না দেখবো না, নিতাইয়ের নাম নেই মুখে, নিতাই কথা নেই, নিতাই মানো না, তোমাদের সাথে কথা নাই, ভাব নাই। একদিন যায়, দুদিন যায়, বারবার ঘোরাঘুরি করছে। ঠাকুর গ্রন্থটা দেখিয়ে দেন, বিচার করেন, নাহলে তো বাজারে চলবে না, আসবে না, খ্যাতি প্রসিদ্ধি লাভ করবে না। এখন দেখুন, সোজা হাতে ঘি যদি না ওঠে তাহলে আঙ্গুলি কঙ্গুল বাঙ্গুলিটা একটু বাঁকা করতেই হবে। তাহলে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়কে বাঁকা করবে এমন কে আছে? সাক্ষাৎ যিনি ব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তাকে বাঁকা করবে, তাকে রাজি করবে এমন কোন শক্তি রয়েছে? জননী জগদম্বা নারায়ণী দেবী, মা গো মা, ছেলে যতই বড় হয়ে যায়, সন্তান যতই প্রসিদ্ধি লাভ করুক, যত বড় হয়ে যাক চেহারায়, প্রতিষ্ঠায়, বৈভব, সৌন্দর্যে, মার কাছে ছোট্ট শিশু। এখন লোচন দাস বললেন কি, মার কাছে যাই, মাকে বলি, ও মা, ও মা। নারায়ণী দেবীকে বলছেন, দেবী
দেখো না তোমার ছেলে বৃন্দাবন ঠাকুর আমার গ্রন্থ দেখতে চাচ্ছে না, বিচার করতে চাচ্ছে না, তুমি একটু বলো না। মা গো, ও মা, তুমি একটু বলে দাও ঠাকুর মশাই, বৃন্দাবন ঠাকুর মশাই যেন আমার গ্রন্থটা দেখে দেয়। এখন নারী সহজে সরলা, অত বাজ বিচার তিনি করেন না। ঠিক আছে, আমি বলে দেব। বৃন্দাবন দাস ঠাকুরকে বলছে, বৃন্দাবন, ও বৃন্দাবন, শোনো, এই লোচন একটি গ্রন্থ রচনা করেছে গৌরীর উপর, তুমি দেখে দেবে কেমন হয়েছে। মার কথা কি আর ফেলতে পারবে? মার কথা ফেলতে পারবে না। সর্বত্র পূজনীয়া আমার মা, যার মা হোক। আচ্ছা, লোচনকে আসতে বলো, আমি দেখে দেব। খবর পাঠানো হয়েছে বা আবার এসেছে। লোচন দাঁড়িয়ে আছেন গ্রন্থ নিয়ে। ওই দেখি লোচন, গ্রন্থ এনেছ? হ্যাঁ ঠাকুর এনেছি। দাও দেখি, কে পাঠ করবে? আচ্ছা তুমি পাঠ করো, তুমি করে শোনাও দেখি কি লিখেছো। লোচন দাস চৈতন্য মঙ্গল 4টি খণ্ডে রচিত করেছেন। প্রথমে সূত্র খণ্ড, তারপর আদি খণ্ড, তারপর মধ্য খণ্ড, তারপরে শেষ খণ্ড। এইভাবে সূত্র খণ্ডে মঙ্গলাচরণে, সেখানে তিনি মঙ্গলাচরণ করছেন, পয়ার পড়ছেন, লিখেছেন। পড়তে পড়তে হঠাৎ এক জায়গায় লোচন দাস বললেন নিতাইয়ের মহিমা। অভিন্ন চৈতন্য সে ঠাকুর অবধূত, নিত্যানন্দ রাম বন্দ রোহিণীর সুত। বলে ফেললেন নিত্যানন্দের মহিমা, নিত্যানন্দ কে? অভিন্ন চৈতন্য সে ঠাকুর অবধূত। শ্রী নিতাই চাঁদের আর এক নাম অবধূত, বিশেষত সন্ন্যাসী ছিলেন দেখে। সেই নিতাই চাঁদকে বললেন তিনি চৈতন্যের অভিন্ন, স্বরূপত এক। যখনই না এই কথা বলেছেন, কানে বাজল কথাটি, আর বৃন্দাবন দাস ঠাকুরের অন্তর উল্লাসে আনন্দে ভরে উঠল। কি বললে, কি বললে লোচন? লোচন তুমি কি বললে? কোথায় দেখি, কোথায় দেখি, তুমি কি লিখেছো নিতাইকে? বলে বসলেন। শ্রবণ মাত্রেই বৃন্দাবন দাস ঠাকুর আনন্দিত হয়ে, প্রফুল্লিত হয়ে লোচন দাসকে বক্ষ আলিঙ্গন দান করলেন, আলিঙ্গন করলেন, বক্ষে টেনে দিলেন। লোচন, তোমার নিতাইয়ের অভেদ বুদ্ধি হয়েছে। নিতাই চৈতন্যে তুমি অভেদ বুদ্ধি করেছো, তুমি এক দেখো। শোনো লোচন, আমি নিতাইয়ের কথা আমার চৈতন্য মঙ্গলে অনেক লিখেছি, অনেক বলেছি, কিন্তু তুমি যেইভাবে এক কথায় বলে দিলে, একবারে সরল করে বলে দিলে, লোচন কি বলবো আমিও এইভাবে বলতে পারিনি গো। তোমার নিতাই কৃপা হয়েছে, তুমি নিতাই আর চৈতন্যকে অভেদ দেখো। যাও যাও, আমি আশীর্বাদ করি এই গ্রন্থের জগতে প্রসিদ্ধি লাভ করুক। তখন বললেন, শুনো লোচন, আমিও তো একটি গ্রন্থ রচনা করেছি চৈতন্য লীলা বিষয়ক, তবে সেই গ্রন্থের নাম কিন্তু আমি আগেই শ্রী চৈতন্য মঙ্গল রেখে ফেলেছি, মঙ্গল। এখন দেখো, তোমারও গ্রন্থের নাম তুমি রেখেছো চৈতন্য মঙ্গল, আমারও গ্রন্থের নাম রেখেছি চৈতন্য মঙ্গল। এখন বৈষ্ণব সমাজে, জগৎ সমাজে একই নামে দুই গ্রন্থ থাকলে কেমন লাগে বলো? আচ্ছা তাহলে একটা কে স্বীকার করবে যে নামটা পাল্টাবে? না না, ঠিক আছে ঠিক আছে, শোনো, তোমার গ্রন্থ চৈতন্য মঙ্গল রূপেই জগতে প্রসিদ্ধ লাভ করবে। কেন? তুমি মঙ্গল কথা আলোচনা করেছো, নিতাই গৌরে লীলা আলোচনা করেছো, যে তোমার কথা শ্রবণ করবে সে মঙ্গল লাভ করবে। আর আমি এই গ্রন্থের নামকরণ করলাম, আমার গ্রন্থের নাম হবে চৈতন্য ভাগবত। এই গেল চৈতন্য মঙ্গলের, চৈতন্য ভাগবতের নামকরণ। এই একটি জনশ্রুতি।
আবার আরো জনশ্রুতি রয়েছে, আরো কিংবদন্তি রয়েছে। বৃন্দাবনের গোস্বামীগণ, বৃন্দাবনের বৈষ্ণবগণ, বৈরাগীগণ, তারা যখন দেখলেন যে একই সাথে চৈতন্য গ্রন্থ বিষয়ক, লীলা বিষয়ক দুটি গ্রন্থ সমনাম, একই নাম এসেছে, তারা বিচার করলেন যে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কৃত চৈতন্য মঙ্গলের নামকরণ হবে চৈতন্য ভাগবত, আর লোচন দাস যেটি লিখেছেন সেটি চৈতন্য মঙ্গলই নাম থাকবে। এমন করে জনশ্রুতি শোনা যায়। আবার আরেকটি জনশ্রুতি পাওয়া যায়, বৃন্দাবন দাস ঠাকুরের মাতা নারায়ণী দেবী, তিনি দেখলেন ইতিমধ্যে দুটি গ্রন্থের নামই চৈতন্য মঙ্গল, তাই নিজের ছেলে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার যে রচিত চৈতন্য মঙ্গল সেই গ্রন্থের নামটাকে বদলে দিয়ে রাখলেন চৈতন্য ভাগবত, আর লোচন দাসের চৈতন্য মঙ্গল সেই আদি নামই থাকলো। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই যে তিনি আদি লীলার অষ্টম পরিচ্ছেদে বললেন, ওরে মুরলোক শোনো চৈতন্য মঙ্গল, চৈতন্য মহিমা যাতে জানিবে সকল। এখন বলা যায় বা বলুন, এই যে চৈতন্য মঙ্গল, এই চৈতন্য মঙ্গল বলতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কোন গ্রন্থকে বলছেন? তিনি কি বলছেন লোচন দাস কৃত চৈতন্য মঙ্গলের কথা, নাকি বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য মঙ্গলের কথা, যা পরবর্তীতে চৈতন্য ভাগবত হয়েছে? গ্রন্থ করবার অধ্যায়নে সেখানে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় পরবর্তীতে পরিষ্কার করে বলছেন, যেহেতু পূর্বে চৈতন্য ভাগবতের নাম চৈতন্য মঙ্গলই ছিলেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেই সময় বর্তমান ছিলেন সেই সময়েও চৈতন্য ভাগবতের নামকরণ পাল্টানো হয়নি, সেটি চৈতন্য মঙ্গল রূপেই খ্যাত। তাই তিনি তার গ্রন্থে চৈতন্য ভাগবতকেই বলছেন চৈতন্য মঙ্গল, যেহেতু ততক্ষণে নাম পাল্টানো হয়নি। তাই চৈতন্য মঙ্গল বলতে এখানে চৈতন্য চৈতামৃতে চৈতন্য ভাগবতের কথা বলা হচ্ছে। ওরে মুরলোক শুনো চৈতন্য মঙ্গল মানে চৈতন্য ভাগবত।